নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এটা বারবার বলার কোনো মানে নাই। এর আগে যখন আমাদের পতিত সরকার ক্ষমতায় ছিল, আমরা 53 বছর যাবৎ শুনি স্বাধীন বাংলাদেশের পতাকা তলে দাঁড়িয়ে। আরে বাংলাদেশ তো স্বাধীন, এবং স্বাধীন বাংলাদেশ বারবার বলতে হবে কেন? তার মানে হি হ্যাড এ ডাউট যে বাংলাদেশ আদৌ স্বাধীন কিনা, এবং বাংলাদেশ স্বাধীন ছিল না। এই নির্বাচনের পাশে যে ঝামেলাগুলো চলতেছে, এই কারণে যদি কোনো নৈরাজ্য সৃষ্টি হয় আর নির্বাচন বাতিল হয়ে যায়, এবং ইউনূস সাহেব আপনি লিখে রাখতে পারেন নির্বাচন হোক কি না হোক উনি চলে যাবেন। তো যদি নির্বাচন ছাড়া উনি চলে যান, জায়গা তো খালি থাকবে না, সামবডি উইল টেক ওভার। মকিম গাজী নামে একজন ডাকাত ছিল, শুনছেন কিনা তার নাম আমি জানি না। উনি 2 বার বাংলাদেশের কারাগার থেকে পালাইছে। 3য়বার উনি যখন ধরা পড়েন, আমি লাকিলি ম্যাজিস্ট্রেট কোর্টে ছিলাম ঢাকার। সে কাঠগড়ায় দাঁড়ানো এবং বলছিল যে বাংলাদেশে কোনো জেল নাই যেখানে মকিম গাজীরে রাখতে পারে। তখন আমার ধারণা ছিল সে আর পালাইতে পারবে না, এবং পালাইতে পারেও নাই আর। এটার মানে হচ্ছেই যে আপনি কোনো কাজ বলে করে না, করার পরে জানে। যেমন মানুষ চিন্তায় সৎ, চিন্তায় অসৎ। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এটা বারবার বলার কোনো মানে নাই। এর আগে যখন আমাদের পতিত সরকার ক্ষমতায় ছিল, আমরা 53 বছর যাবৎ শুনি স্বাধীন বাংলাদেশের পতাকা তলে দাঁড়িয়ে। আরে বাংলাদেশ তো স্বাধীন, এবং স্বাধীন বাংলাদেশ বারবার বলতে হবে কেন? তার মানে হি হ্যাড এ ডাউট যে বাংলাদেশ আদৌ স্বাধীন কিনা, এবং বাংলাদেশ স্বাধীন ছিল না। অর্থাৎ স্বাধীন বলতে কোনটা? আপনি একেবারে ইন্টারনাল যদি ধরেন, 3টা জিনিস খুব জরুরি: চলাফেরার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এবং আপনার জানমালের নিরাপত্তা। বাংলাদেশে এই 3টা জিনিস ছিল না। এটা যখন থাকে না, তখন আপনার ইন্টারনাল সার্বভৌমত্ব নাই। আর এক্সটার্নাল কোনটা? আমরা সেটা বুঝলাম, কিন্তু আজকে একটা আন্তর্জাতিক ফোরামে যে কেন ডক্টর ইউনূস এই কথাটি তাকে বলতে ঠিকই বলছেন, উনি তো নির্বাচন কথা বলে গেছেন। আপনি যদি কাগজ কলমের নিয়মে আসেন, উনি তো নির্বাচন কমিশনের চিঠি দিয়ে গেছেন। কিন্তু ওই ফোরামটা তো নির্বাচনের কথা বলার ফোরাম না আসলে। ও আপনি ওখানে গিয়ে উনি কেন বলছেন, সেটা তো আবার আরেকটা আসপেক্ট, সেটা তার ব্যাপার। সে ইন্টারন্যাশনাল ফোরামে যাই এগুলো বলতে, সে কিভাবে আসে না আসে। আপনি যে কোনো ফোরামই, ওটাও তো একটা ইন্টারন্যাশনাল ফোরাম, হোক সেটা বেসরকারি, কিন্তু ইন্টারন্যাশনাল ফোরাম। সেখানে সে দেশে কিভাবে আসে, তার অবস্থানটা কি, দেশটা কিভাবে চলছে, মেসেজটা দেওয়া, বার্তাটা দেওয়া, আরও বুঝানো যে আমার দেশে এভরিথিং ঠিক আছে এবং যথাসময়ে নির্বাচন হবে। এটাই হয়তো বুঝানো আমার মনে নেই, কারণ সে খুব রিল্যাক্স। কিন্তু আপনি ইন্টারনালি যদি আসেন, আপনি বাংলাদেশের নির্বাচন এখন আমি বলি 5টা গাড়ি প্যারালাল চলতেছে। 5টা গাড়ি বলতে কি? একটা গাড়ি হলো নির্বাচন নিয়ে দৌড়াইতেছে। নির্বাচন মানে একজন একটা গাড়ির ভিতরে যে আছে, তার কাছে নির্বাচনের গুরুত্ব সবচেয়ে বেশি। পাশে আর একটা গাড়ি, সে কি চায়? পিআর সিস্টেম চায়। ওই গাড়িতে পিআর সিস্টেমের প্যাসেঞ্জার, ওই গাড়িতে জাতীয় পার্টি ব্যান্ড করার প্যাসেঞ্জার, ওইটার ভিতরে লেভেল প্লেইং ফিল্ডের প্যাসেঞ্জার পাশাপাশি চলছে। থার্ড একটা গাড়ি শাপলা মনোগ্রাম চায়, মানে কি বলে মনোগ্রাম না, এটা কি কয়, প্রতীক চায়, শাপলা প্রতীক চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়। এই 3টা গাড়ি খুব প্যারালাল চলতেছে। কিন্তু নতুন আর একটা গাড়ি অ্যাড হয়েছে, গণভোট। তাহলে 4টা গাড়ি পাশাপাশি। আর অন্য যে রাজনৈতিক দল, এটি সব একটা গাড়িতে এই 5টা গাড়ি চলছে। অন্যান্য যে দলগুলা, ওগুলো তাকায় আছে বিএনপির দিকে, যদি দয়া দাক্ষিণ্য করে একটা সিট দেয়, যারে যেটা দিবে ওইটা করবে। এই 5টা গাড়ি প্যারালাল চলতেছে। এখন এর ভিতরে কেউ চাইতেছে নির্বাচনের গাড়িটা সবার আগে যাক ফেব্রুয়ারি পর্যন্ত, আর চলে আসলে এখন গণভোটের গাড়ি। এখন গণভোট নিয়ে লাস্টের লড়াই, গণভোট আগে না নির্বাচন আগে। তা আপনি একটা নির্বাচনের তারিখের পাশে যখন এই সমস্ত ঘটনাগুলো আছে, আপনি এগুলোকে বাদ দেবেন কিভাবে? এগুলো তো প্যারালাল সব চলতেছে। এই রেসে কোনটা আগে যায় সেইটা এক্সিকিউট হবে। সো ইলেকশন পর্যন্ত যাওয়া, ইট ইজ নট সো ইজি অ্যান্ড নট সো ভেরি, মানে খুব যে সিম্পল তা কিন্তু না। কারণ আপনার শুধুই নির্বাচন তো নাই। শুধু নির্বাচন কি আছে? এই জিনিসগুলো আছে না, এই শর্তগুলো জুড়ে দেওয়া আছে। তো এই শর্ত থেকে আপনি একে একে সরাইতে পারলে তাদেরকে, তাইলে আপনি একটা নির্বাচনের দিকে যাইতে পারবেন। যদি শর্তগুলা রিডিউস করতে না পারেন, সরাইতে না পারেন, তাইলে কি হবে? সুতরাং সেই কারণে বলছি, যত সহজে আপনি যে নির্বাচনটা খুব স্মুথলি হয়ে যাবে, এত সহজ না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনাকে পিআর পদ্ধতি নিয়ে একটা কথা বলছে। আপনি যদি সিম্পল লজিকে আসেন, বিএনপি এখন সবচেয়ে বড় দল, ড্রাইভিং সিটে বসে আছে সে। তার উচিত ছিল এগুলো সব ম্যানেজ করতে পারা। কেন পারেন নাই সেটা তাদের ব্যাপার, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আর ইউনূস সাহেব, উনি হলেন একজন আম্পায়ার, রেফারি, তৃতীয় ব্যক্তি। ওনার কোনো রোলই নাই। কেন রোল নাই? ওনার সিদ্ধান্ত তো কেউ নেবে না।
সব রাজনৈতিক দল যদি ওই ঐক্যমত্য কমিশনে না বসে বাসায় বসে এক হইতে পারতো, তারপর এসেও যদি বলতো মাননীয় প্রধান উপদেষ্টা আমরা তো এক হয়ে গেছি, এই তারিখ আপনি নির্বাচনের কোনো অসুবিধা নাই, পারেন নাই এক হইতে। এই যে পারেন নাই, এইটার দায় কিন্তু ইউনূস সাহেবের না, এইটার দায় আমি মনে করি রাজনৈতিক দলের। এইবার আসেন, পিআর পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয় তাইলে কি হবে? আজকে পর্যন্ত বিএনপি হয়তো 200 সিট পাবে, 200+, কথার কথা বলছি, 200+ সিট পাবে, কোনো সন্দেহ নাই ব্যক্তিগতভাবে আমার। এইবার আসেন, তাহলে বিএনপির বিজয় সুনিশ্চিত। যদি পিআর পদ্ধতিতে আসেন তাহলে বিএনপির কিছু সিট কমতে পারে, জামাত 40টা সিট নিয়ে পার্লামেন্টে ঢুকতে পারে, বিএনপি যদি 150 সিটও পায় আবারও কিন্তু সেই সরকার হবে, হোক সেটা কম আসন নিয়ে। গেল সেকেন্ড অপশন, 2টা অপশনই বিএনপি ক্ষমতায় যায়। এবার থার্ড অপশন আসেন, এই নির্বাচনের পাশে যে ঝামেলাগুলো চলতেছে, এই কারণে যদি কোনো নৈরাজ্য সৃষ্টি হয় আর নির্বাচন বাতিল হয়ে যায় এবং ইউনূস সাহেব আপনি লিখে রাখতে পারেন নির্বাচন হোক কি না হোক উনি চলে যাবেন। তো যদি নির্বাচন ছাড়া উনি চলে যান, জায়গা তো খালি থাকবে না, সামবডি উইল টেক ওভার। না, আপনি না হোক প্রশ্নটা কেন? এই যে বললাম, এই যে এতগুলো শর্ত পাশে, এই সব শর্ত তো আপনার রিডিউস করে যেতে হবে, মাইনাস করে যেতে হবে। এটা সেই স্বপ্ন সেগুলো পূরণ করার জন্য, সেই শর্তগুলো পূরণ করার জন্য তো এই ঐক্যমত্য কমিশন, সংস্কার, ইউনূস সরকার। বেশ, সেটাও বলছি, ওই শর্ত পূরণ করার জন্য গণভোট আসছে, ঠিক আছে? আচ্ছা, গণভোট যদি আপনি আগে করেন আর পরে, এই তফাৎ রয়েছে তো। জামাত বোধহয় আজকে বলছে নভেম্বরের মধ্যে চাই। গণভোট যদি আপনি আগে করেন তাহলে কি হবে? আপনি ধরে নিলাম গণভোট টোটালটা পাস হইলো, নোট অফ ডিসেন্ট ফিসেন্ট সব মিলেই পাস হয়ে গেল। তো যদি গণভোট আগে হয় তাহলে কি হবে? জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। এখানে অনেক কনফিউশন আছে আসলে। গণভোট নিয়ে একটু আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, আপনি জ্যেষ্ঠ আইনজীবী, আপনার কাছ থেকে আসলে বুঝতে চাই এই বিষয়টা কি হচ্ছে, গণভোটটা আসলে কিসের উপরে হবে, কিসের ভিত্তিতে? আমরা যতটুকু পাইছি নির্বাচন হয়েছে, গণভোটে তো নোট অফ ডিসেন্ট আছে আর কিছু বিষয়ে একমত হয়েছে। এখন ধরেন একটা ব্যালট পেপার দিবে, এইভাবে ভাগ করলো, এইগুলোর সাথে একমত, উপরের গুলাতে নোট অফ ডিসেন্ট। এইবার আপনি হানা ভোট দেন, এইখানে যদি না দেন তাহলে নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেল, আর এইখানে যদি হা দেন তাহলে ঐক্যমত্য এক হয়ে গেল, তাহলে টোটালটা পাইয়া গেল। এইটা হলো আপনার গণভোট। এই মুহূর্তে একটা সিঙ্গেল বেসিসে হয়, এখানে তো অনেকগুলো প্যাকেজ আকার দেওয়া। সেটি তো বললাম, যেগুলোর থেকে এক হইছে সেইগুলো থাকলো এই সেকেন্ড পোর্শনে, আর ফার্স্ট পোর্শনে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে থাকলো এখানে। কিন্তু নোট অফ ডিসেন্টের মধ্যে আমি একটু আপনি জানতে না না ঠিক আছে বলুন। ধরেন হচ্ছে কি, যেগুলো ধরেন নোট অফ ডিসেন্ট আমি দিলাম, কিন্তু নোট অফ ডিসেন্টের মধ্যে ধরেন আপনি নোট অফ ডিসেন্টের মধ্যে 4টা আপনি চাচ্ছেন, রাজি হচ্ছেন, আবার 6টা আমি রাজি হচ্ছি, তো এটা তখন কিভাবে ক্লাসিফাই করব আমরা? সেটা তো আরেকটা চ্যাপ্টার। নোট অফ ডিসেন্ট যদি এখানে তো মনে করেন 10টায় নোট অফ ডিসেন্ট আছে, আর এইখানের মধ্যে যে 2টা 4টা 5টা করে না 10টা নোট অফ ডিসেন্ট আছে, আর এইখানে হলো 10টা আছে, সব একমত আছে, এইখানে দিয়ে দিল হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। আর এইখানে যে নোট অফ ডিসেন্ট, এখানে ভাগ করতে কেউ যাবে না, গণভোটে যখন যাবে ওই হানাতে চলে আসবে। কেন আসবে আমি বলি, এখানে যে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলোতে হা আর না আসবে, তাতে এখানে যে নোট অফ ডিসেন্ট আমরা গণভোট নিয়ে জানবো। আমি শেষ করে দিই। এখন এই ডিফিকাল্টিজ তো আছেই, এই ডিফিকাল্টিজ তো থাকবেই। সেক্ষেত্রে গণভোটটা যদি আপনার আগে হয় তাহলে আপনার জায়গায় যাইতে পারতেছেন, আর যদি গণভোটটা একই দিন হয় নির্বাচনের দিনে তাহলে কি হবে? তাহলে তো আপনি এমপি হয়েই গেলেন। বিস্তারিত আমরা এমপি যখন হয়ে যাবেন তখন তো আর আপনার এই হানা ভোটে কিছু আসে যায় না।